সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই পরিস্থিতিতে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো এবং এরূপ পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে অনলাইন ভিত্তিক ক্লাসের এই ব্যবস্থায় সরকারি শাহসুলতান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসের অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি শাহসুলতান কলেজ, বগুড়া। পূর্বেও আমরা এই চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ চ্যাপ্টারের উপর, দ্যাট মিনস স্পেশাল জার্নাল অ্যান্ড ইটস অ্যাপ্লাইয়ের উপর 3টি লেকচার দিয়েছি, যা হয়তোবা ইতোমধ্যে তোমরা অনলাইনে দেখে থাকবে। আজকে আমরা এই চ্যাপ্টারের চতুর্থ এবং শেষ লেকচারে এসেছি এবং তোমাদের সাথে কথা হবে ষষ্ঠ চ্যাপ্টারের স্পেশাল জার্নাল অ্যান্ড ইটস অ্যাপ্লাই লেকচার 4 নিয়ে। লেটস স্টার্ট আওয়ার মিশন। পূর্বের লেকচারগুলোতে আমরা ক্যাশ পেমেন্ট এবং পার্সেস সেলস জার্নাল নিয়ে কথা বলেছি। আজকে কথা হবে ক্যাশ রিসিপ্ট নিয়ে, এবং ক্যাশ রিসিপ্টের যে 2 ধরনের জার্নাল আছে, 2 ধরনের জার্নাল নিয়ে কথা হবে এবং তার সাথে 2টি অঙ্ক করে দেওয়া আছে। এখন যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে পূর্বেরই লেকচারেরই একটা অংশবিশেষ, যেখানে লেখা আছে যে ক্যাশ রিসিপ্টের কিছু বৈশিষ্ট্য। অল অ্যান্ড অনলি ক্যাশ রিসিপ্ট ট্রানজেকশন আর কনসিডার্ড হিয়ার। হিয়ার ক্যাশ মিনস দ্য বোথ ক্যাশ অ্যান্ড ব্যাংক, এটা আমরা আগে থেকে জানি। Sales discount will be considered as cash discount. Cash receipt means receipt from sale of goods and others like sale of asset on credit, যা পূর্বের লেকচারে, তাই আমরা বিশদ কোনো আলোচনায় যাচ্ছি না। Cash receipt from other transaction except account receivable and sales will be titled the account. পূর্বের লেকচার হওয়ার কারণে এটা নিয়েও কোনো কথা বলছি না। আমরা এখন দেখতেছি ক্যাশ রিসিপ্ট জার্নালের একটি ছক। এই যে ক্যাশ রিসিপ্ট জার্নালের যে ছকটা আমরা এখন দেখতেছি, ক্যাশ রিসিপ্ট তার ছকটা এরকম হবে যে বাম পাশে একটা কলাম, তারপরে কলামটা একটু বড় যেখানে ডিটেলস থাকবে, তারপর একটা ছোট, তারপর 2টা হয়, এবং সেগুলোকে আমরা পর্যায়ক্রমে দেখি কোনটা কি। প্রথমে ডেট, প্রথমে থাকবে ডেট। ওকে, নেক্সট পরেরটাতে আমরা এসে দেখতেছি অ্যাকাউন্ট ক্রেডিটেড। এখানে অ্যাকাউন্ট ডেবিটেড না ক্রেডিটেড কি হবে সেটা আমরা আগের লেকচারগুলোতেও বলেছি, এখন বলছি। ক্যাশ রিসিপ্ট নর্মালি ডেবিট হওয়ার কথা, তাই এখানে ডেটের পরের কলামটার নাম হবে অ্যাকাউন্ট ক্রেডিটেড। এরপরে রেফারেন্স, তারপর ডেবিট এবং ক্রেডিট 2টা ভাগ হবে। ক্যাশ রিসিপ্ট আমরা যদি নর্মাল সেন্সে তাকিয়ে দেখি যে ব্যবসা করতেছি, কারো কাছ থেকে টাকা পেলাম, তাহলে জার্নালটা কি হবে? আমরা ধারে বিক্রয় করিনি, নগদে বিক্রয় করছি, তাহলে জার্নাল হবে ক্যাশ ডেবিট, জার্নাল হবে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, রাইট। এবং যেহেতু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ছকে আমরা আসছি, তাহলে এটুকুই ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। ওকে, এবার আমরা যদি ধারে বিক্রয় করি তাহলে কি হবে? তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে 2টা হলো, একটা সেলস, একটা অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু ডেবিটে শুধু ক্যাশ। এরপর আমরা যার কাছে ধারে বিক্রয় করেছি, ধরে নিই সে আবার ডিসকাউন্ট পেয়েছে, তাহলে আমরা কি জার্নাল লিখতে পারি? তাহলে লিখতে পারি ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। সো এই যে বলা হলো যে ডেবিট আর ক্রেডিট, তাহলে ডেবিট পাশে কয়টা ঘর হলো? ক্যাশ ডেবিট, ডেবিট টাকা, ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট। আর ক্রেডিট পাশে তাহলে কি কি ছিল? সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল এবং এই হলো ছকটা বানানোর কৌশল। তাহলে আমি আবার ছকটা বানানোর কৌশলটা বলছি যে ডেবিট আর ক্রেডিট পাশে কি কি হবে, সেটা কতটুকু ঘর বানিয়ে নেব, ছোট বড় করব। আমরা আগে চিন্তা করব যে নগদে বিক্রয়, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। তার মানে ক্যাশ ডেবিট পাশে একটা হলো, ক্রেডিট পাশে একটা, সেলস রিভিনিউ। ধারে বিক্রয়, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। ক্যাশ ডেবিট পাশে একটা হলো, ক্রেডিট পাশে 2টা হলো, অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস রিভিনিউ।
এবার ধারে বিক্রয় করে আমরা ডিসকাউন্টে টাকাটা পেয়েছি, তাহলে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে ডেবিট পাশের দুইটা, ক্রেডিট পাশের দুইটা, এছাড়া আদার্স একটা কলাম অবশ্যই থাকবে। এই হলো আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি। লেটস সি দ্য পারপিচুয়াল ইনভেন্টরি। আসলে আমরা পারপিচুয়াল ইনভেন্টরিতে এই ঘরটা কিভাবে বানাবো সেটা একটু দেখার কথা। তো পারপিচুয়াল ইনভেন্টরির ঘরটা দেখার কথা এই কারণে, যদি পারপিচুয়াল মেথডে হতো তাহলে সেলস ডিসকাউন্ট নামে কোনো কথা কখনোই থাকতো না, থাকতো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তোমাদের জানা আছে। এছাড়াও ক্রেডিট পাশে আমাদের এরকম আর একটা কলাম থাকার কথা না, যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট। তো দেখা যাক, এনিহাও আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্যাশ রিসিভের জন্য এবার একটা ছক দাঁড় করিয়েছি। দেখা যাক এই ছকে আমরা কি কিভাবে আসি। আগের মতো ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স, ডেবিট টাকা। তাহলে ডেবিটের ঘরে আগের মতোই দুইটা কলাম দেখা যাচ্ছে, ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট। এরপর আসো ক্রেডিট, ক্রেডিট পাশ শেষে অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস রেভিনিউ, আদার। সব শেষে আমরা যোগ করে দিচ্ছি কি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, বা শুধু ইনভেন্টরি লেখা আছে এখানে আমাদের ক্রেডিট। এই তো তো ঠিক আছে, আমরা যেটা দেখতে পেলাম সেটা ছক নিয়ে কথা বলা হলো। এখন আমরা আসবো মূল অঙ্কের দিকে, ঠিক আছে? তো মূল অঙ্কের দিকে যেহেতু আমরা যাচ্ছি, সেহেতু একটু বের হচ্ছে। তো মূল অঙ্কের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো, এই যে একটা উদাহরণ দেখো তো, অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি মিস্টার আহসান, তার একটি অঙ্ক এখানে দেওয়া আছে, জানুয়ারির 1 থেকে 2012 সালের জুন মাসের অঙ্ক এটি। তো 2012 সালের জুন মাসে দেখো যে ক্যাশ কত টাকা ইনভেস্ট করেছে, কত টাকা বিক্রয় করেছে, কালেকশন করেছে বিভিন্ন অংশ থেকে, এই মিলে একটা অঙ্ক এখানে আমাদের। তো সেই অঙ্কটাতে এসে আমরা যা দেখতে পাচ্ছি, সর্বশেষ আমাদেরকে করতে বলা হয়েছে কি, প্রিপেয়ার আ ক্যাশ রিসিভ জার্নাল ফর অ্যাবাভ ট্রানজ্যাকশনস। ওকে, তো উপরের যে কথাগুলো আছে, লেনদেনগুলো, তার জন্য আমরা একটা ক্যাশ রিসিভ জার্নাল করব। তো ছক একটু আগে দেখানো হয়েছে, সেই ছকটা এখানে আবার আসবে তোমাদের জন্য। এই যে দেখো, ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট পাশে ক্যাশ, সেলস ডিসকাউন্ট, ক্রেডিট পাশে অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস রেভিনিউ, আদার, এবং সর্বশেষ কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। এখন আমরা তারিখ ওয়াইজ একে একে কিভাবে পোস্টিং করবো সেটা দেখছি। জুন 1 লেখা আছে ক্যাশ টাকা 35,000 was invested in the business as capital. ক্যাপিটাল হিসাবে ব্যবসায় 35,000 টাকা বিনিয়োগ করা হলো। ওকে, ক্যাপিটাল হিসাবেই হোক আর ক্যাপিটাল হিসাবে না হোক, আমরা তো জানি ব্যবসায় টাকাটা আসলো, ব্যবসা এক কথা, মালিক আরেক কথা, আমরা আগে থেকে জানি। সো এইবার ব্যবসা প্রতিষ্ঠান টাকা পেলো, তাই এটা ক্যাশ রিসিভ জার্নালে আসবে। এবং তার জন্য কিরকম জার্নাল হবে, তারিখের ঘরে 1/6/12, অ্যাকাউন্ট ক্রেডিটেড, মানে কি ক্রেডিট হবে, তাহলে ক্যাশ যদি আসে তাহলে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এরপরে ক্যাশ কত টাকা, 35,000। ক্রেডিট পাশে গিয়ে দেখো তো, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আমরা বলিনি, সেলস রেভিনিউ ক্রেডিট আমরা বলিনি, আমরা বলছি আদার ক্রেডিট, সেজন্য এটা আদারের ঘরে গেল। আবার বলছি ক্যাশ
35,000 যেহেতু ব্যবসায় বিনিয়োগ করা হলো ক্যাপিটাল হিসাবে, তাহলে নর্মালি জার্নালটা হবে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাই অ্যাকাউন্ট ক্রেডিটেড সেখানে লিখেছি ক্যাপিটাল, আর আমরা যে শখ করেছি তার ডেবিট ক্রেডিট, ক্রেডিট পাশে গিয়ে আদার্সের ঘরে এটা চলে গেল। এরপর 3 লেখা আছে ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 40,000, কস্ট প্রাইস 35,000। নগদে বিক্রয় করা হয়েছে ইনভেন্টরি 40,000 টাকায়, যার কস্ট প্রাইস দেওয়া আছে 35,000। তো এটা যদি আমরা নর্মাল জাবেদা করি তাহলে তোমরা কি বলতে? নিশ্চয়ই এরকম দুইটা জাবেদা দিতে, একটা হলো ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আরেকটা দিতে এটা 40,000, আর দিতে হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট 35,000, রাইট? তো সেটা আমরা এখন এখানে পোস্ট করব। দেখো 3 তারিখ 3/6, তাহলে বলা হয়েছিল যে সেলস অফ ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ, তাহলে অ্যাকাউন্ট ক্রেডিটেড কি হওয়ার কথা? সেলস। ক্যাশ সেলস, তাই নগদানের ঘরে আসলো 40,000 টাকার বিক্রয় 40,000, সেলস রেভিনিউ ক্রেডিট মানে ক্যাশ ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট 40,000। ওকে, ডান। নাও দ্বিতীয় জার্নাল যেটা, সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ইনভেন্টরি ক্রেডিট 35,000। ওকে, এরপর আমরা 10 তারিখের জন্য কি ঘটনা সেটা দেখি। ক্যাশ কালেকশন অফ টাকা 14,700 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল আফটার অ্যালাউইং টাকা 300 অ্যাজ ডিসকাউন্ট অ্যাজ পার টার্মস অফ সেল। বিক্রয়ের সময় একটা সেল শর্ত দেওয়া ছিল, বিক্রয়ের শর্ত দেওয়া ছিল, সেই শর্ত মোতাবেক 300 টাকা ডিসকাউন্ট অ্যালাউ করে আমরা 14,700 টাকা একজন দেনাদারের কাছ থেকে নিয়ে নিলাম বা পেলাম, রাইট? এবার তাহলে দেখি 14,700 টাকা দেনাদারের কাছ থেকে পাওয়া গেল, তাহলে আমরা নর্মালি জাবেদাটা কি লিখতাম? ক্যাশ ডেবিট 14,700, সেলস ডিসকাউন্ট ডেবিট 300, এবং আমরা লিখতাম অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 15,000, ওই যে ডিসকাউন্টের 300। সো সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ক্রেডিট হয়ে যাবে, তাই ক্যাশের ঘরে আমাদের আসছে 14,700 টাকা 700, এবং সেলস ডিসকাউন্ট 300 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত? 15,000 টাকা। শেষ। এক্ষেত্রে কেউ এখন বলবা যে কস্ট অফ গুডস সোল্ডে আসলো না কেন? আসলে এটা ক্যাশ কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে আগেই যখন বিক্রি করা হয়েছিল তখন কস্ট অফ গুডস সোল্ডে ছিল, এখন শুধু টাকাটা আমরা পেয়ে গেছি। এটা জাবেদাটা হলো অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীতে। আমরা 15 তারিখের ঘটনাটা যদি এখন পর্যবেক্ষণ করি তাহলে কি দেখতে পাবো? দেখো আছে ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 20,000, নগদে বিক্রয় করা হয়েছে ইনভেন্টরি 20,000 টাকা, কস্ট প্রাইস 15,000। সো মাচ ইজি। 3 তারিখের ফটোকপি মনে হয় এটা। এই যে দেখো, আমরা তাহলে আর কথা না বেরিয়ে সলিউশনে যাই। 15 তারিখ ক্যাশ সেলস সেলস ক্রেডিট কত টাকা? ক্যাশ 20,000, ক্যাশ ডেবিট 20,000, সেলস রেভিনিউ ক্রেডিট 20,000, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 15,000, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট 15,000। আমরা আসছি 20 তারিখে। Borrowed cash টাকা 8,000 from AB Bank and signed a note. কথা হলো এবি ব্যাংকের কাছ থেকে 8,000 টাকা ধার করা, একটা নোট সাইন করে কারো কাছ থেকে টাকা পেলাম, তার মানে ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট, ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। ব্যাস সোজা কথা। আমাদের অঙ্কে তো আর নোটস পেয়েবলের কোনো ঘর নাই, তাই এটা আদার্সের ঘরে যাবে। এটাও আশা করা যায়, বুঝতে সমস্যা হচ্ছে না। সো আমরা এখন অ্যাপ্লাই করলে এরকম পাবো নাকি? দেখো 20 তারিখ ক্রেডিটে যাবে কি? এবি ব্যাংক বা নোটস পেয়েবল। আমরা এখানে এবি ব্যাংক কিন্তু লিখে দিতে পারি নোটস পেয়েবলের পরিবর্তে। এই যে ক্রেডিটের ঘর, তারিখের পরে ক্রেডিটের ঘর, অ্যাকাউন্টস ক্রেডিটেড, এখানে আমরা কিন্তু নোটস পেয়েবল লিখে ফেলছি। ইচ্ছা করলে আমরা এবি ব্যাংক দিতে পারি। ওকে, তো আসলে কি ক্যাশ ডেবিট 8,000, ক্যাশ ডেবিট 8,000, নোটস পেয়েবল ক্রেডিট 8,000, নোটস পেয়েবল না থাকায় আদার্সে আসছে 20। সেরপর 24 তারিখ এক্স কোম্পানি পেইড টাকা 15,000,
এক্স কোম্পানি পেইড টাকা 15,000 অ্যাজ পার্শিয়াল পেমেন্ট অফ ক্রেডিট সেল। তাদের কাছে যত টাকা আমরা এক্স কোম্পানির কাছে সর্বমোটে যত বিক্রয় করেছি ধারে, তার আংশিক হিসেবে 15,000 টাকা পরিশোধ করলো। ভালো কথা। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 24 তারিখ, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এক্স কোম্পানি, ওই যে আগে যেটা বললাম যে এবি ব্যাংক লেখা যেত, এখানে আমরা এক্স কোম্পানি লিখেছি, অর্থাৎ দুটো সঠিক, সেজন্য দুটো দুইভাবে লেখা হলো। তো কত টাকা? ক্যাশ ডেবিট 15,000, ওকে। এখন রিসিভেবল ক্রেডিট 20,000। আজকে তোমাদের সাথে এই চ্যাপ্টারের শেষ লেকচার হওয়ার কারণে একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে হবে, সেটা হলো ক্রস অ্যান্ড ক্রস নোট। এটা অনেক সময় অঙ্কে চেয়ে বসে। তো দেখো তো আমরা কিভাবে সেটা করব। তবে তার আগে অন্যান্য অঙ্কের মতো মাসের শেষ তারিখে অ্যামাউন্টগুলো যোগ করে দেখাতে হয় আমাদের। ক্যাশের টোটাল যোগফল 1,82,700, সেলস ডিসকাউন্টের টোটাল 300, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000, সেলস রেভিনিউ 60,000, আদার্স 43,000, এদিকে কস্ট অফ গুডস সোল্ড 50,000। আলাদা আলাদা করা হলো কি কি? ডেবিট পাশের প্রতিটি টার্মকে আলাদা আলাদা যোগ করা হলো। এখন ডেবিট পাশের সবগুলো যোগ করলে কত হয়? ফুট অ্যান্ড ক্রস ফুট। এই যে ডেবিট পাশে আলাদা আলাদা করে যোগ করছিলাম, তাদের যোগফলগুলো সব একসাথে এনে এবং ক্রেডিট পাশের আলাদা আলাদা যোগফলগুলোকে একসাথে মোট ক্রেডিট বের করলে যেটা হলো সেটার নাম হলো ফুট অ্যান্ড ক্রস ফুট। অঙ্কে অনেক সময় চেয়ে বসে ফুট অ্যান্ড ক্রস ফুট দেখা। তাহলে আমরা পেলাম 1,83,000, ওই পাশে মনে হচ্ছে 1,30,000 হবে সর্বমোটে। এই আর কি মোটামুটি আমাদের স্পেশাল জার্নালের ক্যাশ রিসিপ্টের আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমরা এখন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের একটা অঙ্ক দেখব। সরি, ক্যাশ পেমেন্ট জার্নাল দেখবো আমরা দেখব ক্যাশ পেমেন্ট। তো পারপিচুয়াল যেহেতু দেখলাম, পিরিয়ডিক হলে এর থেকে সহজই হতো, যেটা তোমাদের ছকে দেখানো হয়েছে। তো আমরা আসলে পারপিচুয়াল এটাই দেখলাম, পিরিয়ডিকটা অনেক সহজ, সেজন্য ওটা দেখানো হলো না। তোমরা ওটা আশা করা যায় এমনিতেই নিজের থেকেই করতে পারবে। ছক তো থাকলে শুধু কস্ট অফ গুডস সোল্ডটা থাকতো না। তো এই মোটামুটি, আর এটা তেমন জটিল কোনো অঙ্ক না, আশা করা যায় সহজ হবে। আমরা এখন ক্যাশ পেমেন্ট নিয়ে কথা বলি। ক্যাশ পেমেন্টের প্রাথমিক আলোচনা যেগুলো পূর্বের লেকচারগুলোতে ছিল, যে অল অ্যান্ড অনলি ক্যাশ ডিসবার্সমেন্ট ওরিয়েন্টেড ট্রানজ্যাকশন, অর্থাৎ যেগুলো শুধু ক্যাশ পরিশোধ হয় সেগুলো এখানে আসবে। ক্যাশ পেইড মানে চেকের মাধ্যমে হতে পারে, নগদে হতে পারে। তো আমরা মূল অঙ্কে সরাসরি আসি। এই যে কলাম, যে যদি এবার ক্যাশ পেমেন্ট, যেহেতু আমরা ক্যাশ পরিশোধ করতেছি, তাহলে কলামটা কেমন হবে? এই যে ডেট, প্রথমটা ডেট। তাহলে ক্যাশ পেমেন্ট প্রথমটা যদি ডেট হয়, পরেরটাতে ক্যাশ পেমেন্ট নর্মালি ক্রেডিট, ক্যাশ পেমেন্ট নর্মালি ক্রেডিট। তাহলে এখানে আমি লিখবো কি? অ্যাকাউন্টস ডেবিটেড। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো এটা। অ্যাকাউন্টস ডেবিটেড। এরপরেরটাতে চেক নাম্বার, এটা আমরা ক্যাশ রিসিভ জার্নালে, ক্যাশ পেমেন্ট জার্নালে দিতে পারি, নাও দিতে পারি। অঙ্কে যদি থাকে তাহলে দেব, না থাকলে নাও দিব। অঙ্কে থাক না থাক স্যার আমি দেব, ওকে, ফাঁকা রেখে দেবা, কোনো সমস্যা নেই। রেফারেন্স ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আবার একটু আমরা ডেবিট আর ক্রেডিট নিয়ে কথা বলি। যখন আমরা ক্যাশ পরিশোধ করি, কেন ক্যাশ পরিশোধ করি সেগুলো নিয়ে আমরা যারা যখন অঙ্কটা করবো তখন আগে চিন্তা করবো যে আমার ডেবিট আর ক্রেডিট কি কি হতে পারে ক্যাশ পরিশোধের ক্ষেত্রে। ধরে নাও ধারে ক্রয় করেছিলাম, তার জন্য ক্যাশ পরিশোধ করলাম, তাহলে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবার নগদে ক্রয় করে টাকা পরিশোধ করলাম, তাহলে পার্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে দেখো ডেবিট পাশে দুইটা হলো, ক্রেডিট পাশে একটা। ডেবিট পাশে দুইটা কি কি হলো? অ্যাকাউন্টস পেয়েবল, পার্সেস। ওকে, আমরা ধারে ক্রয় করেছিলাম, পরিশোধের সময় বার্তা পেলাম, তাহলে কি? সে আলোকে এটা তোমরা লিখে নিলে এই যে এই বিষয়গুলো পাওয়া, ডেবিট পাশে পার্সেস, অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড আদার্স, আর ক্রেডিট পাশে গিয়ে পাবে ক্যাশ অ্যান্ড পার্সেস ডিসকাউন্ট। রাইট? পিরিয়ডিক
এই তো পারপেচুয়াল ইনভেন্টরিতেও হতে পারে। ক্যাশ পেমেন্ট জার্নাল আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তফাৎটা কোথায় আমরা দেখে নিই। সবগুলো পাশাপাশি দুইটা ঘরে এই জন্যই করা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অ্যাকাউন্টস পেয়েবল, আদার্স। ঘটনা কি, মার্চেন্টাইজিং ইনভেন্টরি কিন্তু নাই বা পারচেজ নাই। কেন নাই? ক্যাশ পেমেন্ট জার্নালে কোনগুলো আসে? এই ঘটনা ক্যাশ পারচেজ। ওকে, এই গেল স্টক। আমরা এখন একটা অঙ্কের ক্ষেত্রে আসি, যে এই যে একটা অঙ্ক ক্যাশ পেমেন্ট করা হলো। তো ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি তোমরা আগে থেকেও জানো যে আসলে ক্যাশ পেমেন্ট মানে পার্চেজের ক্ষেত্রে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি কতটা গুরুত্বপূর্ণ বা কী প্রভাব ফেলে এ নিয়েও আমরা অঙ্কটার সমাধানে চলে আসি। এখানে দেখা যাচ্ছে যে আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে অঙ্কটা। তো সব তো আগেরটাই, ডেট, অ্যাকাউন্ট ডেবিটেড, চেক নম্বর, রেফারেন্স, ডেবিট টাকা, পার্চেস, অ্যাকাউন্টস পেয়েবল, আদার্স, ক্রেডিট টাকা, ক্যাশ অ্যান্ড পার্চেস ডিসকাউন্ট, রাইট? তো শুরু করা যাক। জুনের 3 তারিখ থেকে শুরু, তার মানে 3, 6, 10 সালের অঙ্ক। পেড টাকা 790 on account to Helen Production net of টাকা 10 ডিসকাউন্ট। হেলেন প্রোডাকশনকে 10 টাকার ডিসকাউন্টে 790 টাকা আমরা পরিশোধ করেছি। ওকে, ফাইন। তাহলে আমরা নর্মালি আগে জায়গাটা চিন্তা করি। হেলেন কোম্পানিকে যেহেতু পরিশোধ করেছি, তার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, তার মানে পেয়েবলটা কার কাছে? হেলেনের কাছে। তাই অ্যাকাউন্টস ডেবিটেড হবে হেলেন। এরপরে ডেবিট পাশে আসবে অ্যাকাউন্টস পেয়েবল। ওকে, আর ক্রেডিট পাশে যাবে আমাদের ক্যাশ গেল এবং কিছু ডিসকাউন্ট পাওয়া গেল। কারণ 800 টাকা অর্থাৎ 790 যোগ 10 টাকা অ্যাকাউন্টস পেয়েবল হলো। ঠিক আছে, দেখো অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু 800 টাকা। কেন? 790 প্লাস 10। এটা স্যার কোথায় পেলাম? হেলেন কোম্পানি আসলে আমাদের থেকে 800 টাকা পেত। কিভাবে বুঝলাম? পরিশোধ করা আছে 790, 10 টাকা ডিসকাউন্ট নিয়ে। এবার আমরা আসি ক্রেডিট পাশে কি কি হবে। তাহলে ক্যাশ পরিশোধ করেছি 790, আর যেটা পেলাম সেটার নাম কি? পার্চেস ডিসকাউন্ট। আশা করা যায় ক্লিয়ার হয়েছে। জুনের 6 তারিখে এসে পার্চেস ইনভেন্টরি ফর ক্যাশ টাকা 820। তো যদি এটা পারপিচুয়ালি হতো তাহলে এই যে পার্চেসের জায়গায় শুধু মার্চেন্ডাইজিং ইনভেন্টরি হতো। যদি পারপিচুয়াল মেথডে হতো তাহলে পার্সেল যে কলামে লিখেছি সেখানে শুধু হতো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। তো যেহেতু পিরিয়ডিক তাই পার্সেস তো পার্সেস। ওকে, ইনভেন্টরি ফর ক্যাশ 820, তারিখ দিলাম 6/6/10। তাহলে এবার অ্যাকাউন্টস ডেবিটেড কি হচ্ছে দেখো, পার্সেসের ঘরে কত? 820। এরপর 11 তারিখ আসো। 11 তারিখ লেখা আছে পেইড টাকা 395 ফর সাপ্লাইজ। এখন দেখো সাপ্লাইজ ক্রয় করলে নর্মালি জার্নাল হয় সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো এখানে আমাদের সাপ্লাইজের কোনো ঘর নাই ডেবিট পাশে, আছে কি? নাই। তাহলে ওটা আমরা আদার্সের ঘরে অবশ্যই দিব। সো এসব আমরা সলভ করে ফেলি। তারিখ 11/6/10, ডেবিট হলো অবশ্যই সাপ্লাইজ। পার্সেসের ঘরে না গিয়ে এবার আদার্সের ঘরে, এবং ক্যাশ 395। এরপর 21 তারিখের ঘটনা, যেটা কি আছে দেখো তো। 21 তারিখে পার্সেস ফার্নিচার ফর ক্যাশ টাকা 960, 960 টাকার নগদে ফার্নিচার ক্রয় করা হলো। যাবে হলো ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট, এই জার্নালটা। তো ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো ডেবিট পাশে আমাদের ফার্নিচার কই? ফার্নিচারে কলাম নাই। তাহলে এটা কোথায় যাবে? আদার্সে যাবে। তো ডেট দিলাম 21/6। ফার্নিচার আমাদের চলে আসলো অ্যাকাউন্টস ডেবিটেড। আদার্সের ঘরে 960, একটু আগে বলা হলো, আর ক্যাশ ক্রেডিট 960। তাহলে পার্সেসের ঘরে শুধু কে গেল দেখো। পার্সেসের ঘরে কিন্তু অনলি ওয়ান, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি পার্সেস। যদি এটা পিরিয়ডিক মেথডে বলতো, সরি যদি পারপিচুয়াল মেথডে অঙ্কটা করতে বলতো, উপরে যদি লেখা থাকতো যে পারপিচুয়াল মেথডে করো,
তাহলে এই পার্সেজের কলামটার নাম দিতাম মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট। 8 টাকা 4020 on account to data supplier. The discount was টাকা 80. ডেটা সফটওয়্যার কোম্পানিকে আমরা 4020 টাকা পরিশোধ করলাম, ধারে ছিল, পরিশোধ করলাম। ডিসকাউন্ট কত? 80 টাকা। তার মানে ডেটা কোম্পানি আমাদের কাছ থেকে পেত আসলে কত? 4020 যোগ 80, 4100 টাকা তারা পেত। ওকে, এই 4100 টাকার মধ্যে 80 টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছি। তাহলে এখন জাবেদাটা কি হবে? ক্যাশ ডেবিট কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 4100, ক্যাশ ক্রেডিট 4020 এবং ডিসকাউন্ট ক্রেডিট 80 টাকা। দেখা হোক, তারিখ দিলাম 26, কারা ডেবিট হবে? ডেটা সফটওয়্যার। চলে আসলো আদার্সে করে 4100, এটা ভুল হয়েছে। অন অ্যাকাউন্টস যেহেতু, তাই এটা অ্যাকাউন্টস পেয়েবলে ঘরে হবে, এটা ভুল হয়েছে, এটা অ্যাকাউন্টস পেয়েবলে ঘরে হবে। ওকে, ক্যাশ 40 মানে 4020 এবং পার্সেস ডিসকাউন্ট 80, এই যে 41। আমাদের এই আদার্সের ঘরে যেটা দেখা যাচ্ছে, সরি টু সে, এটা যাবে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে। এটা এরকম হবে, অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে যাবে। তোমরা এখনই দেখতে পাবো, একটু ওয়েট প্লিজ। এই যে ডেটা সফটওয়্যার, দেখো অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে 4100 এবং ক্যাশ 4020 এবং পার্সেস ডিসকাউন্ট 80। নেক্সট 30 তারিখ, মেড এ সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট অফ টাকা 800 লং টার্ম নোটস পেয়েবল। দ্য ইন্টার পেমেন্ট ওয়াজ ফর ইন্টারেস্ট। সেমি অ্যানুয়াল ইন্টারেস্টের জন্য 800 টাকা পরিশোধ করা হলো, যেটা আসলে ইন্টারেস্টের জন্য পরিশোধ করা হলো। তাহলে ইন্টারেস্টের জন্য পরিশোধ করলে আমরা নর্মালি জাবেদা লিখতাম ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট, রাইট? তো এখানে ডেবিট পাশে তো ইন্টারেস্ট এক্সপেন্সেস নাই, তাই আদার্সের ঘরে যাবে। তারিখ দিলাম 30, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট কোথায়? আদার্সের ঘরে 800 টাকা, ক্যাশের ঘরে 800 টাকা। এই মোটামুটি এখন আমরা জানি যে মাসের শেষ তারিখে টোটাল করে দিব 820। এটা হবে 800 যোগ 41 হয়, যে ভুলটা থেকে গেছে। এখানে আবার মনে হয় 4100 বেশি দেখানো হয়েছে, সরি। ক্যাশ যোগফলটাতে একটু ত্রুটি আছে, তোমরা নিজেরা ঠিক করে নিতে পারবে। এই হলো আমাদের পিরিয়ডিক। আর বারবারই বলতেছি, যদি পারপিচুয়ালে হতো তাহলে শুধুমাত্র পার্সেজের ঘরে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি হতো। এই অবস্থা আমরা ষষ্ঠ অধ্যায়টাও শেষ করে ফেললাম এর মাধ্যমে। তোমাদের ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখে তোমাদের কোনো কোয়েরি থাকলে আশা করি তোমরা কমেন্টে জানাবো। আর এটা আমাদের কলেজের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফেসবুক পেজে পাওয়া যাবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, এবং ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য। আসসালাম।